এই দীঘার ভাড়া কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করছে চাহিদার উপরে। জাস্ট হাঁটা পথে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এখানে দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ড, আর তারপরেই জগন্নাথ দেবের মন্দির। আগামী 27শে জুন এখানে রথযাত্রা রয়েছে। এখানে ব্যাগ রাখার সময় কিছু নিয়ম আছে, যদি চুরি হয়ে যায় তাহলে গল্প শেষ। ওভারঅল আমার দেখে মনে হলো এখানে ভক্তি কম। দীঘাতে হোটেলের ক্রাইসিস হয়ে গেছে, পুরী ধামের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না, যেখানে প্রভু এসে রথের সময় থাকবেন। চলো, খাবার এসে গেছে। দেখো, সকালে যে বাসে করে এসেছিলাম সেই বাসটা এখন বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 23শে জুন আর এখন সময় সকাল 11টা 15। আমি এখন রয়েছি দীঘাতে। এই পেছন দিকে হচ্ছে এসবিএসটিসির বাস স্ট্যান্ড, আর এই দিকে প্রচুর হোটেল আছে। তোমরা যদি বাস স্ট্যান্ডের কাছে থাকতে চাও তাহলে থাকতে পারো। ভাড়া কম বেশি ওই 800-900 টাকা থেকে শুরু হয় নন এসি, আর এসি মোটামুটি 1200-1500। এই দীঘার ভাড়া কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করছে চাহিদার উপরে। এখানে চাহিদা যত বাড়বে দামও সেরকম বাড়ে। আর তাছাড়া উইকেন্ডে মোটামুটি দাম একটু বেশি থাকে, মানে শুক্রবার, শনিবার, রোববার দিন দাম বেশি হয়। আর এখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে এখন ট্যুরিস্টদের ভিড় ভালোই রয়েছে, সেই জন্য দামটা তুলনামূলক আগের থেকে 10%-15% মতো বেড়েছে। এবার যখন তোমরা আসবে সেই অনুযায়ী রেট চেঞ্জ হবে। অতএব রেট বলে বা হোটেলের নাম বলে কোনো লাভ নেই, তোমরা আসবে, এসে দেখে নেবে, ওটাই আমার মনে হয় বেটার হবে। এবার যদি আজকে প্ল্যান বলি, তাহলে এখান থেকে জাস্ট হাঁটা পথে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দির দর্শন করব, তারপরে ওখান থেকে আসবো সি বিচে। বিচে একটুখানি ঘোরাঘুরি করব, তারপরে যদি সময় থাকে তাহলে মিত্র ক্যাফেতে গিয়ে দুপুরে খাবার খাবো, তারপরে বাস ধরবো। আমার বাস রয়েছে 3টে 10-এ, এখান থেকে গড়িয়ার ডাইরেক্ট এসবিএসটিসির বাস। আমি অনলাইনে আগে থেকে টিকিট কেটে রেখেছি। এবার আমার মেন চিন্তা হচ্ছে, কালকে ছিল 22 তারিখ, কালকে থেকে অমাবস্যা পড়েছে। এবার অমাবস্যার সময় মন্দির বন্ধ থাকে। আর সেকেন্ডলি স্নানযাত্রার পর থেকে রথযাত্রার মধ্যে জগন্নাথ দেবের জ্বর আসে, সেই জন্য জগন্নাথ দেব দর্শন দেন না। আমি জানি না এখানে এই নিয়ম পালন হচ্ছে কি হচ্ছে না। আমি যাব, গিয়ে দেখব, দর্শন হয় যদি ভালো, যদি না হয় তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। পরে আবার আসবো যখন দর্শন চালু হবে, তখন এসে তোমাদেরকে ভালো করে দেখাবো। চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে দেখানো যায়, প্লাস তোমাদেরকে ইনফরমেশানগুলো দিয়ে দিই যে বাস স্ট্যান্ড কত দূরে, স্টেশন কত দূরে মন্দির থেকে, বা তোমরা যদি বিচের কাছাকাছি কোথাও থাকো তাহলে তোমরা কীভাবে আসা যাওয়া করতে পারবে সেগুলো। এইদিকে বাস স্ট্যান্ড, আমি জাস্ট চক্কর মেরে এলাম। ওই সাইডেও প্রচুর হোটেল পাবে, এই সাইডেও প্রচুর হোটেল আছে। এই হোটেলগুলো তুলনামূলক বাজেট একটু কম হয়, তবে এটা কিন্তু বিচের কাছাকাছি। এই সোয়া দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বিচ। এখানে যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে সেটা কিন্তু দীঘা স্টেশনের একদম পাশে। আর এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে ওই 3 থেকে 4 মিনিট মতো। তোমরা যদি এই এরিয়াতেই থাকো তাহলে পায়ে হেঁটেই যাতায়াত করতে পারবে। এখানে দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই এখানে হচ্ছে দীঘা স্টেশন, আর তারপরেই জগন্নাথ দেবের মন্দির। এখানে প্রচুর টোটো আছে, তোমরা বাস থেকে নামো, ট্রেন থেকে নামো, এসে ধরবে, টোটো করে নিয়ে যাচ্ছি, হোটেল খুঁজে দিচ্ছি, তোমরা সুবিধা অনুযায়ী ডিসিশান নিতে পারো। এই দেখো রায়পুর ক্রুজারের বাস, যেটাতে 12 টয়লেট আছে। আজকে সকালের ভাড়া দেখাচ্ছিল 297 টাকা এই বাসটা। জেনারেলি 500 টাকার কাছাকাছি থাকে, 500, 550, 600, আবার কখনো 400তেও পাওয়া যায়। এটা ভলভো 9600 সেমি স্লিপার বাস। তোমরা যদি দীঘা থেকে গড়িয়ার দিকে যেতে চাও, এই স্নেমিটাও কিন্তু গড়িয়ার সার্ভিস দেয়, দীঘা থেকে গড়িয়ার বাস। ওই 5 নম্বর 6 নম্বর যে বাস স্ট্যান্ড আছে ওই অবধি বাসটা যায়। দেখো এদিকে হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন, এখানে হোটেল লিরয়, এটা আমার থাকার ইচ্ছা আছে একদম স্টেশনের পাশে, স্ট্যান্ডার্ড হোটেল। আর ঠিক এই জায়গাটায় হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখান থেকে বাউন্ডারিটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এটা হচ্ছে বাউন্ডারি। আগামী 27শে জুন এখানে রথযাত্রা রয়েছে, সেই জন্য এখানে ব্যারিকেড করা হচ্ছে।
তবে দীঘায় এখন প্রচণ্ড গরম, এই নামলাম পুরো ঘেমে চপচপে ভিজে গেছি। এই দেখো মন্দিরের ফার্স্ট লুক, আর ঠিক এদিকে ঘোরালেই এখানে হচ্ছে স্টেশন। ও এখানে আবার দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট এখানে করেছে মন্দিরের একদম চত্বরের পাশে। এই সামনে চৈতন্যদ্বার এখনও কাজ চলছে, পুরোপুরি রেডি হয়নি। আর এইদিকে মন্দির প্রবেশপথ, এখানে ঢোকার গেট, বলছে এখানেই জুতো খুলে রাখতে হবে। দেখি রাখি কি হয়। আমি এখানেই 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলাম, আর এখানে এরম ব্যাগ রাখার জায়গা রয়েছে। ব্যাগ রেখে আমি এরম 2খানা টোকেন পেয়েছি। এখানে ব্যাগ রাখার সময় কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে ব্যাগের মধ্যে মোবাইল, পার্স, টাকা পয়সা এগুলো থাকা চলবে না। প্লাস আমার যেহেতু ব্যাগে ল্যাপটপ ছিল, রাখতে চাইছিলেন না, অতি কষ্টে অনুরোধ করে তারপর ওনারা রেখেছেন, ভিডিও করে নিয়েছেন একটা। এবার ওনাদের দিক থেকে ওনাদের তো ঠিক, কারণ ওনাদেরকে বলা হয়েছে যাতে ল্যাপটপ না রাখা হয়। সেকেন্ডলি এখানে সেলফি স্টিক অ্যালাউ নয়। আর জুতো তোমাদেরকে যেমন দেখালাম মন্দিরের বাইরেই ব্যারিকেড করা আছে, ওখানে রাখতে হবে। যদি চুরি হয়ে যায় তাহলে গল্প শেষ। চলো এবার তোমরা দীঘায় তৈরি হওয়া নতুন এই জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করো, আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি, তারপরে যখন বেরোবো তারপরে কথা হবে। 2022 সালের মে মাসে দীঘা স্টেশনের কাছে 20 একর জমির ওপর হিডকোর তত্ত্বাবধানে শুরু হয় দীঘার জগন্নাথ মন্দির তৈরির কাজ। বাজেট হয় প্রায় 250 কোটি টাকা। হাজার হাজার কারিগরদের অক্লান্ত পরিশ্রমে রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা বেলে পাথর দিয়ে কলিঙ্গ স্থাপত্যের আদলে এই মন্দির নির্মাণ করা হয়, যা উদ্বোধন করা হয় এই বছর, অর্থাৎ 2025 সালের 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। মন্দির পরিসর খুবই সুন্দর গাছ দিয়ে সাজানো। এখানে সন্ধেবেলায় এলইডি প্রদীপ জ্বলার জন্য 6টি বাতিস্তম্ভ রয়েছে। মন্দিরের প্রবেশের আগেই চোখে পড়বে অরুণ স্তম্ভ। মন্দিরের চারদিকের প্রবেশদ্বারে পুরীর জগন্নাথ মন্দিরের মতো সিংহ, হাতি, বাঘ এবং ঘোড়া দেখতে পাবে। এছাড়াও দুপাশে তৈরি করা হয়েছে সুন্দর 2টি পদ্ম সরোবর। এরপর একে একে 3টে দ্বার পার করে পৌঁছতে হবে প্রভুর কাছে। পুরীর মতো এখানেও জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলভদ্রের বিগ্রহ তৈরি করা হয়েছে নিম কাঠ দিয়ে। প্রথম দ্বার দিয়ে ঢুকলেই দেখতে পাবে শায়িত ভগবান বিষ্ণু। এছাড়াও মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ছোট মন্দিরও রয়েছে। মূল মন্দিরের উচ্চতা 213 ফুট। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘাতেও প্রতিদিন বিকেলবেলায় মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়। মন্দিরের উত্তর পূর্ব দিকে রয়েছে 3টে রথ। সেই রথকে সাজানোর পর রথযাত্রার দিন জগন্নাথ দেব তার বোন সুভদ্রা ও দাদা বলভদ্রকে নিয়ে যাবেন তার মাসির বাড়ি, দূরত্ব 1.5 কিলোমিটার মতো। আপাতত এই মন্দিরের 6 নম্বর গেটের কাছে ফ্রি পার্কিং, জুতো রাখা স্ট্যান্ড ও শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য হুইল চেয়ার পাওয়া যায়। মন্দিরের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা অবধি। তবে আমার মনে হয় সকালবেলা না হলে বিকেলবেলায় মন্দির দর্শন করা ভালো। দুপুরে এখানকার মার্বেল পাথর খুব তেতে যায়, আর তাতে চলতে খুবই অসুবিধা হয়। এটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার, লেখা আছে জগন্নাথ ধাম। তার উল্টো দিকেই এই যে সরোবরের মতো করা হয়েছে, আমি জানি না এটা আগে ছিল কি না, তবে দেখতে বেশ ভালো লাগছে। চারপাশ থেকে এরকম রাস্তা রয়েছে, তোমরা চাইলে হাঁটতে পারবে, ভালো লাগবে। এখন বাজে 12:31। আমি জাস্ট মন্দির থেকে বেরোলাম, চেষ্টা করলাম তোমাদেরকে মন্দির পরিসর ভালো করে দেখানোর, এই মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়ার। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বন্ধ, আজকে নিয়ে 3 নম্বর দিন এটা, মানে গত পরশু থেকে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি মন্দিরের ভেতরে বন্ধ করা হয়েছে। আমি তোমাদেরকে শায়িত বিষ্ণুর যে ফুটেজটা দেখালাম সেটা তোলার পরই আমাকে বারণ করা হলো, আমি তারপর কোনো ফুটেজ মন্দিরের ভেতরে তুলিনি। এখন যেহেতু স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর এসছে, সেই জন্য মন্দিরের কপাট বন্ধ, জগন্নাথ দেবকে দর্শন করা যাচ্ছে না। তার পরিবর্তে সামনে রয়েছেন রাধাকৃষ্ণ, তোমরা তাকে দর্শন করতে পারো, নমস্কার করতে পারো।
চাইলে তোমরা ভেতরে প্রসাদ কালেক্ট করতে পারো। আর যদি তোমাদেরকে একটা ফেসবুক বা ইউটিউবে চলা একটা ভাইরাল কোশ্চেনের কথা বলি যে পুরী ধাম না জগন্নাথ ধাম, যদিও আমার মনে হয় না পার্সোনালি দুটোর মধ্যে কোনো তুলনা হয় বলে, কারণ পুরী ধাম হচ্ছে মূল চার ধামে অন্যতম হিন্দু তীর্থস্থান একটা। আর এইখানে যে জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে, নো ডাউট আমি এই কথাটা বিশ্বাস করি যে কণ কণ মে ভগবান, মানে প্রত্যেকটা জিনিসে ভগবান আছে, গাছ, মানুষ, পশু পাখি সব কিছুর মধ্যে ভগবান আছেন। তো সেই ক্ষেত্রে পুজো করে প্রতিষ্ঠা করলে যে কোনো মন্দিরেও ভগবানের বাস হতেই পারে। কিন্তু সত্যি কথা বলতে জগন্নাথ মন্দির আমার পার্সোনালি মনে হলো এটা একটা ট্যুরিজমের পয়েন্ট থেকে বেশি মানে সিগনিফিকেন্ট, কারণ এখানে কোনো রেস্ট্রিকশানস সেইভাবে নেই, এখানে সবাই ঢুকতে পারবে। পুরী মন্দিরে শুধু হিন্দুদের প্রবেশাধিকার রয়েছে। এই যে মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে, আমি জানি না যে এটা পার্মানেন্টলি মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বন্ধ কিনা, কারণ আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি। আমি জানি না আবার রথযাত্রার পরে আবার চালু হবে কিনা, বা আমি কোনো আইডিয়া নেই। কিন্তু ওভারঅল আমার দেখে মনে হলো এখানে ভক্তি কম, এখানে সেলফি, এখানে ছবি তোলা, এখানে ভিডিও তোলা, এখানে মানে লোকের গল্প করা, এই জিনিসগুলো অনেক বেশি। নো ডাউট আমার মনে হয় যে দীঘা ট্যুরিজমের ওপরে এই মন্দির অনেক বেশি প্রভাব ফেলবে, অনেক বেশি ট্যুরিস্ট আসবে। ইনফ্যাক্ট এসেওছে। গত 30শে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরের উদ্বোধন হয়, তারপর থেকে লাখ লাখ মানুষ এখানে এসেছেন। তোমরা হয়তো খবরে দেখেছো, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ফেসবুকের পোস্টে দেখেছো, দীঘাতে হোটেলের ক্রাইসিস হয়ে গেছে, মানে হোটেলের রেট যা তার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে টাকা চাইছে, 2 দিন করে মিনিমাম ভাড়া নিতে বলছে। তো ওই সিচুয়েশান ওভার হয়ে গেছে, এখন অতটা নেই। এক্সপেক্টেড আবার রথের আগের দিন থেকে ভিড় এখানে বাড়বে। তবে আমি একটাই কথা বলবো, এটা কোনো মতেই মানে পুরী ধামের জগন্নাথ দেবের যে বাসস্থান পুরী ধাম তার রিপ্লেসমেন্ট নয়। এবার ঠাকুর অনেক জায়গাতেই থাকেন, কারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির তো 12টাই আছে, বা আমি যদি সম্মিলিত মন্দির বলি তাহলে 14টা মন্দির আছে, কিন্তু ভগবান শিবের মন্দির তো লাখ লাখ রয়েছে। তো সেই ক্ষেত্রে সেরকমই একটা জগন্নাথ মন্দির আমরা দর্শন করলাম, খুব সুন্দর, পরিসর খুব ভালো। এটা এখনও কাজ চলছে, পুরো রেডি হয়ে গেলে আরও ভালো লাগবে, হয়তো সন্ধেবেলা লাইট জ্বললে খুব ভালো লাগবে। কিন্তু এটা কোনো মতেই পুরী ধামের রিপ্লেসমেন্ট বা পুরী ধামের সাথে তুলনা করা যায় না। আমি এই টপিকটা নিয়ে হয়তো কথা বলতাম না, এটা অনেক বেশি ভাইরাল টপিক। আমাকে অনেকে তোমরা বলেছিলে যে জগন্নাথ ধাম দর্শন করে আসুন, আমি সেই জন্যেই মনে হলো, আমি জানি না প্রকৃত অর্থে ধাম মানে কি, প্রকৃত অর্থে ধামের সিগনিফিকেন্স, তাৎপর্য কী, কিন্তু আমার কাছে পার্সোনালি এটা জগন্নাথ দেবের মন্দির, একটা খুব সুন্দর বড় মন্দির, আমার কোনো অসুবিধা নেই এটাকে মানতে, কিন্তু এটাই পুরী ধামের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না। তোমাদের মন্তব্য কি, তোমরা কীরকম কী ভাবছো অতি অবশ্যই কমেন্টে জানিও। এখানে এখন প্রচণ্ড গরম, এখন যেহেতু 12:30 বাজে, সূর্য পুরো মাথার ওপরে, আমি পুরো ওপর থেকে নিচ অবধি ভিজে, এত গরম। আর এখানে জগন্নাথ দেবের মাসির বাড়িও রয়েছে একটা মন্দির, আমি এবার সেখানে যাব, যেখানে রথযাত্রার দিন মন্দির থেকে রথ বেরিয়ে যে মন্দিরে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির, এবার আমি সেখানেই যাব। এবার দেখা যাক, তারপরে শরীরে যদি দম থাকে তাহলে হাঁটতে হাঁটতে মিত্র ক্যাফে অবধি যাব, কিছু খাবার খাবো, আর না হলে সোজা বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। 12:30 বাজে মানে এখন আমার কাছে সময় আছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা মতো সময়, সাফিসিয়েন্ট। কিন্তু আমি পারবো কি না সেটা হচ্ছে অনেক বড় কথা, এটাই ইম্পর্টেন্ট। আর আমি তোমাদেরকে একটা জিনিস ভুল বলেছিলাম, আমি যে গেট দিয়ে ঢুকলাম এটা মেন রোডের ওপরে, এটা 1 নম্বর গেট। 6 নম্বর গেটের দিকে গেলে তোমরা ডালা পাবে, কিন্তু এখন কাজ চলার জন্য 6 নম্বর গেট বন্ধ আছে। এখন যেহেতু জগন্নাথ দেবের পুজো হচ্ছে না, সেই জন্য হয়তো ডালা আর গেট বন্ধ করা। যখন উল্টো রথে পরে জগন্নাথ দেব আবার নিজের বাসস্থানে ফিরে আসবেন, তখন হয়তো তোমরা ডালা কিনে পুজো দিতে পারবে। তোমাদের যদি টয়লেটের প্রয়োজন হয়, এই চৈতন্যদার তার এদিকেই রয়েছে টয়লেট, তোমরা ইউজ করতে পারো। এই রাস্তার ওপরে জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশের মূল দ্বার বলতে পারো। আর এই যে এসে এই রাস্তা থেকে ঢুকলে তোমরা পার্কিং পেয়ে যাবে। আর ইনফ্যাক্ট এই দিকেই রয়েছে পুজোর আর্কেড, পুজোর ডালা আর্কেড, সরি। এইখানে হচ্ছে চৈতন্যদ্বার, আর এই এতটা দূরে এখানে গেট করা হয়েছে, এখান থেকে ভেতরে ঢুকলে জগন্নাথ দেবের মাসির বাড়ি।
আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ওল্ড দীঘা, এই সামনেটাই। এখানে এরকম ব্যানার তৈরি করে রাখা রয়েছে, দীঘা জগন্নাথ ধামে রথযাত্রার স্বাগত। সমুদ্রের ঠিক পাড়েই এখানে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। দেখো লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, স্থাপিত বাংলা সাল 1410, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। এখানে মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে কিছু লেখা আছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা চাইলে পজ করে পড়তে পারো। আর এই মন্দির পরিসরেই জায়গা নেই বলে এখানে পাশে একটা মন্দির করা রয়েছে, যেখানে প্রভু এসে রথের সময় থাকবেন, আর প্রভুর রথ থাকবে এই জায়গাটায়। এই পুরো জায়গা এখন কাজ চলছে, তোমাদেরকে যদি জুম করে দেখাই, এখানে এরা লাইট লাগাচ্ছে রাস্তায়, আর এদিকেও এখানে বিভিন্ন রকমের প্যান্ডেলের কাজ চলছে। এই গরমের মধ্যেও সমুদ্রে ভিড় দেখো, শুধু প্রচুর ভিড়। আর একদম জুম করে দেখলে এই জায়গাটা হচ্ছে নিউ দীঘা, আর এদিকে যদি ঘোরাই, এদিকে হচ্ছে ওল্ড দীঘা। আমরা এখন রয়েছি মাঝখানে। আমি যতগুলো জামা নিয়ে এসেছিলাম, এই একটা জামাই ফ্রেশ ছিল, ওই ভিজে জামাটাকে চেঞ্জ করে এটা পরলাম। এখানে বিচে ভালো ভিড় আছে, এখন প্রচুর লোক এসছে, চান করছে। আর এখন দীঘাতে ম্যাক্সিমাম লোক আগে আসতো শুক্রবার দিন রাত্রিরে, বা শুক্রবার দিন সকালবেলা, রোববার দিন চলে যেত, বা অনেকে শনিবার দিন সকালে আসতো, সোমবার দিন সকালে চলে যেত। এখন অনেক লোক আসে রোববার দিন রাত্রিরে বেরোয়, সোমবার এখানে পৌঁছয়, যাতে হোটেল ভাড়াটা একটু কম হয়। আর হোটেলওয়ালাগুলোও সেরকম হয়ে গেছে, সোমবার দিনও ভাড়া মোটামুটি বেশিই থাকে। ওই মোটামুটি মঙ্গল, বুধ, বৃহস্পতি এখানে তুলনামূলক ভাড়া অনেকটা কম হয়। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল যদি তোমাদের বলি, যে হোটেল ধরো 1800 টাকা বলবে শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সেই হোটেলই মোটামুটি 1200-1300 টাকায় তোমরা পেয়ে যাবে। ওটা ডিপেন্ড করছে প্রপার্টিটা কীরকম, স্ট্যান্ডার্ড প্রপার্টি কিনা। যদি স্ট্যান্ডার্ড হয়, যেমন সি হক, সৈকত আবাস, বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড প্রপার্টি রয়েছে, তাদের রেট সারা বছরই ফিক্স থাকে, সেভাবে বাড়ে না। আমার মনে হয় সেই হোটেলগুলোই থাকা ভালো। আর এখানে ইনফ্যাক্ট গভর্নমেন্টের দীঘালি আছে, দীঘালি প্রপার্টি, দীঘালি 1, দীঘালি 2। তোমরা যদি জগন্নাথ মন্দিরের কাছে থাকতে চাও, তাহলে দীঘালি 2তে থাকতে পারো। জগন্নাথ মন্দিরের বলতে গেলে পাশেই, একদম হাঁটা পথে যাতায়াত করতে পারবে। তবে এই রোদ্দুরের মধ্যে ভুলেও করো না। আর অনেকে আছে সানস্ক্রিন মেখে তারপরে সমুদ্র জলে চান করে, আমি ওগুলো করি না। অতএব ওগুলো তোমরা একটুখানি কেয়ার দেখে নিও, স্কিন কেয়ার কী করার দরকার। কারণ রোদ্দুর প্লাস সমুদ্রের জল, এই নোনা জল পুরো স্কিন কালো করে দেয়। এই নিউ দীঘার বিচ, আর এদিকে হচ্ছে মিত্র কাফে। দেখি জায়গা পাই কিনা। একতলাটা হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন, এখানেও ভালো খাবার পাওয়া যায়, দাম তুলনামূলক অনেকটাই কম। আর উপরে হচ্ছে মিত্র কাফে। চলো, খাবার এসে গেছে। এদিকে হচ্ছে ভাত, পাঁপড়, ডাল, শুক্তো, ধোকার ডালনা, চাটনি, দই, পান আর শশা। প্রচণ্ড খিদে পেয়েছে। চলো, খাওয়া ডান। এখন বাজে 2:13। এখান থেকে বাস স্ট্যান্ড যেতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগবে, পৌঁছে যাবো আরামসে। প্রথমে বলি, এখানে আলু ভাজাও ছিল পাঁপড়ের তলায়, আমি খেয়াল করিনি। সেকেন্ডলি, খাবারের টেস্ট যদি বলি, ঠিকঠাক ভালো। কোয়ান্টিটি ভাতটা আমার খুব কম লেগেছে তুলনামূলক। সেকেন্ডলি, এই যে ধোকা ডালনা, ধোকাগুলো একদম এইটুকুনি ছিল, 2 পিস, 280 টাকা দাম। তারপরে 5% জিএসটি অবশ্যই। সেক্ষেত্রে আরেকটু ধোকাটা বড় হলে ভালো হতো, আর দইটা একটু বেশি দিলে বেটার হতো। আদারওয়াইজ ঠিক আছে, কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বলো, সেই হিসাবে ঠিক আছে।
তবে হ্যাঁ, এটা ওয়ান টাইম, তোমরা কিন্তু বারবার নিতে পারবে না। সব কিছুই সাফিসিয়েন্ট ছিল, শুধু ধোকার সাইজ আর ভাতের পরিমাণ। চলো এবার যে বাস স্ট্যান্ডে তোমাদেরকে বাসটা দেখাবো, বাসের ভাড়া বলবো, টাইমিং বলবো, তারপরে তোমাদেরকে জার্নিটা দেখাবো। আর সত্যি কথা বলতে এই বাসগুলোর রিভিউ খুব একটা হয় না। যেখানে দাঁড়াবে কোলাঘাটে মোটামুটি সেই জায়গাটাও যে খুব একটা পরিষ্কার হাইজেনিক হয় তা নয়, টয়লেটগুলো কম্পারেটিভলি নোংরাই হয়। আর বাসে লোক উঠবে, ভিড় হবে, এমন নয় যে এটা পুরোপুরি রিজার্ভ বাস। পরে একবার ইচ্ছা আছে WBTCর ভলভো বাসের ভিডিও করব, একটা ছাড়ে শ্যামবাজার থেকে সকাল 8টা 10 নাগাদ। সত্যি কথা বলতে না, দীঘাতে আমার খুব একটা থাকতে ইচ্ছে করে না, ভিডিও তো করতে ইচ্ছে করেই না সত্যি কথা বলতে। কারণ দেখো, দীঘার যদি সাইট সিন বলি, এখানে তোমরা পাবে উদয়পুর, ওশিয়ানা বিচ, তালসারি, চন্দনেশ্বর মন্দির, তারপরে নিউ দীঘা বিচ, ওল্ড দীঘা বিচ, মোহনা, কাজল দিঘি, অমরাবতী পার্ক, সায়েন্স সেন্টার, অ্যাকোরিয়াম, আর এখন নতুন হয়েছে জগন্নাথ দেবের মন্দির। তোমাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে তোমরা চন্দনেশ্বর মন্দির থেকে আরেকটু দূরে ভূষণ্ডেশ্বর মন্দির আছে, ওটা দেখতে পারো। আর এখানে মন্দারমণির দিকে যেতে ওই শঙ্করপুরের কাছে ন্যায়কালী মায়ের মন্দির রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। বন্ধুবান্ধবের সাথে এলাম, চান করলাম, ঠিক আছে, ওই 1 মাস 2 মাস অন্তর আসবো, ভিডিও করব, তোমাদের কাছে ট্যুর গাইড দেবো। আমার পার্সোনালি কোনো জায়গা খেতেই ভালো লাগে না, দীঘা তো স্পেশালি নয়। সেই তুলনায় বলতে গেলে বন্ধুদের সাথে যদি ধরো প্রত্যেক মাসে যাওয়ার কথা বলি, তাহলে হয়তো মন্দারমণিটা আমি যেতে পারি। না না, খাওয়া হয়ে গেছে, আমি জানি, আমি খেয়েছি আগে আরাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলে লাভ নেই দাদা, আজকে খাবো না। নিউ দীঘার এদিকেই সি বিচ, এই দোকানগুলো রয়েছে। আর উল্টো দিকে এই যে হোটেলগুলো আছে না, এখান থেকে প্রত্যেকটা হোটেল থেকেই প্রায় ভালো ভিউ পাবে তোমরা। তবে এগুলোর দাম কিন্তু এমনিই অনেক বেশি, তারপরে যদি কোনো সিজন হয় কেউ কেউ আছে অনেক ভাড়া বলে দেয়। তোমরা যদি ভালো পজিশনে থাকতে চাও এগুলো বেস্ট, যদি ভাড়া নিয়ে কোনো অসুবিধা না হয়। দেখো সকালে যে বাসে করে এসেছিলাম সেই বাসটা এখন বেরোচ্ছে। এখান থেকে ছাড়ার কথা 2:30-এর সময়, এখন বাজে 2:30। এখন বাজে 2:40, আমাদের বাস অ্যানাউন্স করে দিয়েছে। ইনফ্যাক্ট এই পেছনেরটাই 11:67। আমাদের বাসের ব্যাপারে যদি বলি, আমাদের বাস এখান থেকে ছাড়বে 3:10 দীঘা থেকে, আর গড়িয়া পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে 7:09, অর্থাৎ 3 ঘন্টা 59 মিনিটের শিডিউল জার্নি। আর আমাদের বাসটা ভায়া ধর্মতলা হয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম ডাইরেক্ট যাবে, তাহলে কিছুটা টাইম বাঁচতো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চল আপাতত বাসে উঠি, ব্যাগটা রাখি, একটুখানি হাওয়া খাই, তারপরে আধ ঘন্টা পরে তো বাস ছাড়বেই। আশা করছি গরমটা অতটা লাগবে না। আমার এই এসি বাসটা বেরোলো, যে বাসে করে এলাম সকালে, NBSTCর ভলভো, মনে হচ্ছিলো 400 টাকা দিয়ে উঠে পড়ি, ধর্মতলা নেমে যাবো, তাহলে এই টাকাটা জলে চলে যেত। আমার এই বাসের টিকিট পড়েছে 171 টাকা। এটা হচ্ছে আমাদের বাস, 2+3 কনফিগারেশনের নতুন বাস একদম। এদিকে 2, এদিকে 3টে, ওপরে এরকম বাঙ্ক রয়েছে বিশাল বড়। আমার সিট 1 নম্বর, সম্ভবত এইটা। আমাদের ছাড়ছে গড়িয়া, এদিকে করুণাময়ী, এদিকে কাঁথি, ওদিকে বারুইপুর, এছাড়াও পুরুলিয়ার দিকে বাস যায়, তারাপীঠের দিকে, সিউড়ির দিকে, বিভিন্ন টাইমিং রয়েছে। স্ক্রিনে আমি তোমাদের টাইম টেবিলটা দেখিয়ে দেবো, ওই অনুযায়ী তোমরা বাস বুক করতে পারো। আমাদের এই বাসটা অশোক লেল্যান্ডের বাস, এটা হচ্ছে বাসের নাম্বার, আর এটা বাসের ফ্রন্ট প্রোফাইল, SBSTCর বাস। সামনের সিটটা পেলে ভালো হতো, তাহলে ব্যাগপত্র একবারে সামনে রেখে ঘুমোতে পারতাম। এখানে ওই সাইডের বাঙ্কে রাখতে হলো। আর সামনের সিটটা আমার সম্ভবত মনে হয় কন্ডাক্টর বা ওই স্টাফেদের জন্যই হবে, সেই জন্য ওটা অনলাইনে শো করে না। এটা 54 নম্বর, আমি বুক করেছি 1 নম্বর। এদিকে রয়েছে সরসুনার বাস, বেহালা সরসুনা। ড্রাইভারের সিটটা দেখো, লেটেস্ট এটা। এখন বাজে 6টা 8।
আমরা এসে পৌঁছলাম কোলাঘাটে। বাসটা মারাত্মক টানছে, কিছু জায়গায় আমরা জ্যামে পড়েছিলাম, কিন্তু ওভারঅল যদি বলি মানে সকালে এনবিএসটিসির থেকেও এই এসবিএসটিসির হাতের টান মারাত্মক বেশি। যাই হোক, আমার ব্যাটারি ডাউন, আমার মাঝখানে একদম পুরো আনচান করছিল, শরীর কেমন ঠান্ডা হয়ে গেছে, তখন হয়তো অত ঘাম বেরিয়েছে, সেই জন্য হতে পারে। আমি আগের দিন ওই পালস টাইপের 5টা লজেন্স কিনেছিলাম, সেই 2টো লজেন্স খেয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছি, তারপরে এখন শরীরটা একটু বেটার লাগছে। যাই হোক, আমাদের বাসটা কোলাঘাটের ব্রিজটা ক্রস করে এই অন্নপূর্ণা টি সেন্টার আছে ওখানে দাঁড়িয়েছে। আমি আর চাটা কিছু খাবো না, দেখি যদি তেমন হয় ওই ওআরএস যে পাওয়া যায় ওই এখন যদি পাই তাহলে এটা খেয়ে নেবো, আর না হলে তোমাদেরকে আমি জার্নিটা দেখাচ্ছি অল্প অল্প করে, আর গড়িয়া কখন পৌঁছচ্ছে ওটা আমি তলায় লিখে দেবো। আর ভিডিওটা আমি এখনই এন্ডিংটা শ্যুট করে রাখি, কারণ তখন হয়তো আমার আরও এনার্জি থাকবে না। আর আরেকটা প্রবলেম কী হয়েছে, এই বাসের সিটগুলো না মানে এমনভাবেই যে জানলা যদি সামনের জন মোটামুটি ধরো এতটা যদি খোলে, তাহলে আমার জানলাটা আমার মুখের পেছনে, মানে এর পেছন দিকটা খোলা, তাহলে হাওয়াই পাবো না। এবার তার সঙ্গে আবার ঝামেলা হচ্ছে, মুখ বার করে রেখেছি আমি যাতে হাওয়া পাই, কারণ হাওয়া পেলে একটু মানে শান্তি লাগছে, হাওয়া না পেলে একটা কেমন একটা গা গোলাচ্ছে, কেমন একটা এরকম হয় না আমার, মানে মাথা ফাথা পুরো যেন ঠান্ডা হয়ে গেছে, ঘাম ভর্তি, তারপরে আবার কেমন একটা গা গোলাচ্ছে, অদ্ভুত ফিল হচ্ছে। যাই হোক, এসব বলে কোনো লাভ নেই। আর ইনফ্যাক্ট সকালে তোমাদেরকে সেম জার্নি দেখিয়েছিলাম, এখন আর অত ডিটেলে দেখাচ্ছি না। চলো, 9:20 বাজে পৌঁছলাম গড়িয়া বাস স্ট্যান্ড। এখানে ভিডিওটা শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কোনো কারণে, তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।